শুরু। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আমি আকলিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ে 40 পৃষ্ঠার ধাতুর চ্যাপ্টারটি পড়াবো, ব্যাকরণে ধাতু। আজকে আমরা যে ধাতু পড়বো সেটি ধাতু কাকে বলে। তাহলে ধাতু কাকে বলে সেটা জানতে হলে আমাদেরকে বই অবশ্যই খুলেছ, পৃষ্ঠা নাম্বার 40 এবং সাথে খাতা নিয়ে তৈরি হয়ে যাও। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। তাহলে ক্রিয়ার মূল অংশকে আমরা কি বলবো? ধাতু। যে কাজটা আমরা করি সেটার মূল যে অংশটা সেই অংশটাকেই বলা হয় কি? ধাতু। আর এই ধাতুটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে। মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু। তাহলে আজকে আমরা জানবো কি যে ধাতু 3টা প্রকারভেদ, যে তার থেকে মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু, এই 3টা বিষয় সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। তাহলে চলো, প্রথমে আমরা ধাতু কাকে বলে জেনেছি। যে কি জেনেছি? ধাতু কাকে বলে। তো ধাতু কাকে বলে জানার পরে এখন আসবো আমরা যে মৌলিক ধাতু কাকে বলে। মৌলিক ধাতু হচ্ছে মৌলিক ধাতু। মৌলিক ধাতু কোনগুলো? সেগুলো যেগুলোকে আমরা বলবো যে ওইসব ধাতু যেগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। যেমন আমরা যদি আজকে দেখি যে কর, এই ধাতুটাকে, এই শব্দটাকে, যে সকল শব্দগুলোকে কি করা যায় না, ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেগুলোই হচ্ছে গিয়ে মৌলিক ধাতু। তার মধ্যে কর, খা, দে, পর, এগুলো হচ্ছে কি মৌলিক ধাতু। এগুলোকে ভাঙা বিশ্লেষণ করা কিছুই করা যায় না। আর এই মৌলিক ধাতুর প্রকারভেদ হচ্ছে গিয়ে 3টি। তাহলে দেখো যে আজকে আমরা যে ধাতুর, মৌলিক ধাতুর যে 3টা প্রকারভেদ, সেই 3টা প্রকারভেদের মধ্যে কি আছে? প্রথম হচ্ছে সংস্কৃত ধাতু, তারপর হচ্ছে বাংলা ধাতু, এরপরে হচ্ছে বিদেশি ধাতু। আর এই সংস্কৃত ধাতু কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দের, কি বলেছি? তৎসম শব্দের, তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলা হয়। তাহলে তৎসম ক্রিয়াপদের যে ধাতুগুলো আছে সেগুলোকে সংস্কৃত ধাতু বলা হয়। আর এই সংস্কৃত ধাতুগুলো কোনগুলো সেগুলো আজকে আমরা জানবো। যেমন দেখো,
আচ্ছা, প্রথমে যদি আমরা সংস্কৃত ধাতু সম্পর্কে বলি তখন কি হবে, যে এই যে সংস্কৃত ধাতু কি পেয়েছি, অঙ্ক, দৃশ এবং ক্রি। তাহলে এই শব্দগুলোকে যখন আমরা এগুলোর সাথে এই অঙ্কর সাথে যখন আমরা কি করব, একটা প্রত্যয় যুক্ত করব, তখন সেটাকে বলবে যে কি সংস্কৃত ধাতু। তাহলে সংস্কৃত ধাতুর ক্ষেত্রে দেখো, অঙ্কর সাথে যে কি করতে পারি, অঙ্ক যোগ অন, তাহলে কি হবে অঙ্কন। তারপরে দৃশ যোগ জ, তাহলে কি হবে দৃশ্যম। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। এখানে কি হবে, অঙ্কন। এটা তোমরা অবশ্যই জানো যে অঙ্কন মানে হচ্ছে গিয়ে কোনো ছবি আঁকা বা চিত্র আঁকা, সেটাকে বোঝায়। আর কর্তব্য ক্রি যোগ তব্য, তখন কি হচ্ছে, আমাদের উপরে যে দায় দায়িত্ব সেটা সম্পর্কে বলছে কি কর্তব্য। দেখো, সংস্কৃত ধাতু থেকে কি এসেছে, অঙ্কন, অঙ্ক যোগ অন, অঙ্কন, দৃশ যোগ জ, দৃশ্য এবং ক্রি যোগ তব্য। তখন কি হচ্ছে, সংস্কৃত ধাতুটা কি, তৎসম ক্রিয়াপদের ধাতুকে কি বলা হয়, আমি বলেছিলাম সংস্কৃত ধাতু। আর এই শব্দগুলো কোথা থেকে এসেছে, সংস্কৃত মানে তৎসম শব্দ থেকে এসেছে, এই জন্য এগুলোকে সংস্কৃত ধাতু বলে। তারপরে আমরা চলে আসবো বাংলা। বাংলা ধাতু কাকে বলা হয়, তাহলে বাংলা ধাতু বললে আমরা তখন কি করব, যে আমরা এটা চিন্তা করব যে যেসব কিছু ধাতুগুলো সংস্কৃত থেকে কি হয়েছে, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেগুলোকে কি বলবো আমরা, বাংলা ধাতু। কোনগুলোকে বাংলা ধাতু, কোনগুলোকে বলবো, তাহলে যে সংস্কৃত থেকে কি হয়েছে, প্রাকৃতের মাধ্যমে এসে পরিবর্তিত হয়ে আমাদের কোথায় এসেছে, বাংলায় এসেছে, সেগুলোকে আমরা বলবো কি বাংলা ধাতু। তাহলে দেখো, বাংলা ধাতুগুলি কোনগুলো, আ যোগ আ, তখন কি হচ্ছে আঁকা। তারপরে দেখ যোগ আ, তখন কি হবে দেখা। তাহলে দেখো, যে বাংলা ধাতুর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে সকল শব্দগুলো, ধাতুগুলো কি হবে, যে সকল ধাতুগুলো কোথা থেকে এসেছে, সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্যে এসে তারপরে পরিবর্তিত হয়ে আমাদের কোথায় এসেছে, বাংলা এসেছে, সেগুলোকে বাংলা ধাতু বলে। তাহলে বাংলায় আর এসে থাকলে বাংলা ধাতু বলে। প্রথমে আমরা কি পেয়েছি, আ, আটের সাথে যুক্ত হয়েছে কি, আ প্রত্যয় যুক্ত হয়েছে, আ প্রত্যয় যুক্ত হয়ে আমাদের কি হয়েছে, আঁকা। দেখ যোগ আ, তখন কি হবে দেখা। আবার আমরা আরেকটা লিখতে পারি, কর যোগ আ, করা। কর যোগ আ, তখন কি হবে করা। ঠিক আছে, তাহলে বাংলা ধাতু যেগুলো মৌলিক ধাতুর অংশ, বাংলা ধাতু যেগুলো, সেগুলো আমরা জানলাম যে বাংলা ধাতুগুলো কি হবে আমাদের, যে আ যোগ আ, আঁকা, দেখ যোগ আ, দেখা, এবং কর যোগ আ, তাহলে কি হবে করা। এখন আমরা আসবো কোথায়, বিদেশি ধাতুতে। বিদেশি ধাতু সেগুলোকে বলা হয়, যে বিদেশি ধাতু কোনগুলোকে বলে। তাহলে আমরা বিভিন্ন সময় কি করি, দেশের বাইরে রাজনৈতিক কারণে কিংবা
সামাজিক কারণে, ঘোরার জন্য বিভিন্ন সময় আমরা বিদেশে যাই। আর বিদেশ থেকে যে শব্দগুলো আমাদের চিকিৎসার জন্য আমরা যেতে পারি, তখন এই বিদেশ থেকে আমরা যখন বিদেশে থাকি কিংবা বসবাস করি, আমাদের দেশে অনেক মানুষই আছে যারা বিদেশে বসবাস করে, চাকরি করে, বিভিন্ন পেশায় আছে। এই যে এই মানুষগুলো যারা বিদেশ আছে, তারা যখন ওখানে থাকতে থাকতে কি হয়, ওদের ওদের যে ভাষাগুলো, সেই ভাষাগুলো কি হয় আমাদের মধ্যে চলে আসে। তখন সেই ভাষাগুলো ওই থাকতে থাকতে যে ভাষাগুলো কি হচ্ছে ওরা ব্যবহার করছে, সেই ভাষাগুলোকে তখন আবার আমাদেরই আত্মীয় স্বজনরা যখন আমাদের সাথে এসে মেলামেশা করে, তখন কি হয় ওই ভাষাগুলো আমাদের মধ্যেও আমরা রপ্ত করে নিই। আর এই রপ্ত করে নেওয়াটাই বিদেশি ভাষা থেকে যখন আমাদের ভাষায় চলে এসেছে কিছু কিছু শব্দ, যে সেই শব্দগুলো বাংলায় এসে যখন আমাদের বাংলা ভাষার মধ্যে ব্যবহৃত হচ্ছে, সেরকম সেগুলোকে বলা হয় কি বিদেশি ধাতু। তাহলে আমাদের বিদেশি ধাতুর যদি সংজ্ঞাটা জানতে হয়, তখন কি বলবো, যে বিদেশি ভাষা থেকে আগত যে সব ধাতুগুলো বাংলায় ব্যবহৃত হয়, সেগুলোকে কি বলে, বিদেশি ধাতু বলে। তাহলে বিদেশি ধাতুর ক্ষেত্রে খাট, বিগড়, তারপরে আর কি বলতে পারি, জম, তাহলে খাটের সাথে যখন আমরা কি বলবো, খাট যোগ বে, তখন কি খাটবে। তারপরে বিগড় যোগ আ, তারপর জম যোগ আট, তখন কি হচ্ছে জমাট। তাহলে দেখো জমাট, খাট যোগ বে খাটবে, জম যোগ আট কি হচ্ছে জমাট, বিগড় যোগ বিগ্রাণু, জমাট। তাহলে বিগড় যোগ আনো কি হবে বিগ্রাণু। দেখো যদি আমরা বিদেশি শব্দের ক্ষেত্রে বলি, যে খাট যোগ বে খাটবে, বিগড় যোগ আনো বিগ্রাণু, জম যোগ আট জমাট। ঠিক আছে, তারপরে আমরা চলে যেতে পারি কোথায়, দেখো আমরা কিন্তু মৌলিক ধাতুগুলো যেগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে মৌলিক ধাতুগুলো জানার পরে আমাদের তারপরে কি থাকছে, যে মৌলিক ধাতুর পরে আমরা জানতে পারি মৌলিক ধাতু জানার পরে আমরা চলে যেতে পারি সাধিত ধাতু। দেখো সাধিত ধাতু তাহলে কাকে বলে, যে ধাতুগুলোর কি হয়, যে বাংলা যে মৌলিক ধাতুগুলো যেগুলো কি নাম শব্দের পরে আ প্রত্যয় যুগে গঠিত হয়, সাধিত ধাতু গঠিত হয়ে থাকে। তাহলে কি, যে মৌলিক সব ধাতুগুলো যেগুলো আমরা পেয়েছিলাম, কি কর, দেখ, খা, তারপরে কি পা, হ, এই শব্দগুলোর এই মৌলিক ধাতুগুলোর সাথে যখন কি হচ্ছে আ প্রত্যয়
যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করবে, তখন সেটাই কি আপ্রত্যয় যুগে সাধিত ধাতুটা গঠিত হয়ে থাকে। তাহলে মৌলিক ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় সেটাকে কি বলা হয়? সাধিত ধাতু। আর এই সাধিত ধাতুটাকে আবার কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে। তাহলে প্রযোজক ধাতু, নাম ধাতু, আর এটা হচ্ছে কর্মবাচ্য ধাতু। 3টা আমরা কি কি পেয়েছি? সাধিত ধাতু, প্রযোজক ধাতু, নাম ধাতু, কর্মবাচ্য ধাতু। এখন আমাদেরকে জানতে হবে কি যে প্রযোজক ধাতু কাকে বলে। মৌলিক ধাতুর পরে যখন আপ্রত্যয় তাহলে এই প্রযোজক ধাতুটা কি? প্রযোজক ধাতুটা হচ্ছে মৌলিক ধাতুর পরে যে আপ্রত্যয় সংযোগে যে ধাতুটা গঠিত হয় তাকে কি বলা হবে? প্রযোজক ধাতু। তাহলে মৌলিক ধাতুর পরে যে ধাতুটা কি হচ্ছে? মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যোগে যে ধাতুটা গঠিত হবে সেটাকে আমরা কি বলবো? প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু সাধিত ধাতুর ক্ষেত্রেও কিন্তু আমাদের ঠিক এরকমই বলেছিল যে মৌলিক ধাতুর পরে আমরা কি করব? যে মৌলিক ধাতুর পরে আমাদের যে আপ্রত্যয় যোগে যে ধাতুটা গঠিত হয় সেটাকে কি বলেছিল? সাধিত ধাতু। আর এখনো বলছে কি যে মৌলিক ধাতুর পরে যে আপ্রত্যয় যোগে যে ধাতুটা গঠিত হয় সেটা হচ্ছে প্রযোজক ধাতু। তাহলে কর যোগ আ করা। দেখো প্রযোজক ধাতুর ক্ষেত্রে তাহলে আমরা কি পেয়েছি? মৌলিক ধাতুগুলো কিন্তু দেখো কর, পর, নাচ, কর, পর, নাচ এগুলো পেয়েছি। এগুলোর সাথে কি আপ্রত্যয় যোগ করাতে আমরা কি পেয়েছি? করের সাথে আপ্রত্যয় যুক্ত করে আম, তখন কি হচ্ছে? আপ্রত্যয় যোগ করাতে পড়া, পরের সাথে আপ্রত্যয় যুক্ত করাতে পড়া, নাচের সাথে আপ্রত্যয় যুক্ত করাতে নাচা। এখন দেখো আমরা সাধিত ধাতুর প্রযোজক ধাতু যেটা সেটা জানলাম। এখন জানবো কি? নাম ধাতু। তাহলে নাম ধাতু কাকে বলে? বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে যখন আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে যে আপ্রত্যয় যুক্ত হবে, আপ্রত্যয় যুগে গঠিত ধাতুকে কি বলবে? নাম ধাতু। তাহলে নাম ধাতু বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়। তোমরা অবশ্যই এর আগের ক্লাসগুলোতে বা ক্লাস 7-এও আমরা পড়েছি যে বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে এবং অনুকার অব্যয় কাকে বলে। ভুলে গিয়ে থাকলে সেটাও আবার ভালো করে দেখে নিবে। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়। তাহলে আমরা
দেখি যে ঘুম। দেখো ঘুম যোগ আ, ঘুমা। তাহলে ঘুম যোগ আ, ঘুমা। দেখ, সরি, ধমক যোগ আ, কি, ধমকা। তাহলে আরেকটা লিখতে পারি আমরা কি, কি হবে তাহলে? নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছ। এখন কি হতে পারে? ধমক যোগ আ, তাহলে কি, ধমকা। সরি, হাত যোগ আ, কি হতে পারে তাহলে? হাতা। এটা নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে হাত যোগ আ, এটা অবশ্যই আমরা জানি, যেহেতু আগের গুলোতে দেখে নিয়েছি হাত যোগ আ, হাতা। তারপরে আসো, আমরা কি শিখলাম এখন? নাম ধাতু। প্রযোজক ধাতুও শেখা হয়ে গেল, নাম ধাতুও শেখা হয়ে গেল। এখন শিখবো হচ্ছে কর্মবাচ্য ধাতু। কর্মবাচ্য ধাতু। কর্মবাচ্য ধাতু কাকে বলে? বাক্যে কর্তার যে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন তাকে কি বলবে? বাক্যের কর্তার যে যখন কি হবে? কর্মের সাথে, কর্তার যে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্কটা প্রধান হয়ে ওঠে তখন সেই ক্ষেত্রে তাকে কি বলবে? সেই ক্রিয়াকে বাচ্যের, সেই ক্রিয়াটাকে বাচ্যের ক্রিয়া, তখন ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। আর এই কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলে। তাহলে দেখো, আমরা বলছি কি যে বাক্যের কর্তার যে যখন কি হবে? ক্রিয়ার সম্পর্কটা প্রধান হয়ে উঠবে তখন সেটাকে বলবে কি? ক্রিয়ার কর্মবাচ্যের, সেটাকে ক্রিয়াকে, সেই ক্রিয়াটাকে, তখন সেই ক্রিয়াটাকে কি বলবে? কর্মবাচ্যের ক্রিয়া। আর এই কর্মবাচ্যের ক্রিয়ার মূলকেই বলা হবে কর্মবাচ্য ধাতু। কর, তাহলে করের সাথে আমরা কি যুক্ত করতে পারি? যে ক্রিয়া যদি করতে হয় তাহলে কি হবে? করা, কর যোগ আ, তখন কি হবে? করা। খা যোগ কর যোগ আ, তাহলে কি হচ্ছে? করা। খা যোগ ও, কি হবে? খাওয়া। হাড় যোগ হাড়। তাহলে দেখো, আমরা সাধিত ধাতু কি শিখেছি? যে তিনটা যে ধাপ শিখেছি, প্রযোজক ধাতু, নাম ধাতু এবং কর্মবাচ্য ধাতু। তাহলে শিক্ষার্থীরা, আজকে তোমরা অবশ্যই ধাতুর যে তিনটা ভাগ, তার মধ্যে কি কি বলেছিলাম? যে মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। আর তার মধ্য থেকে আমরা মৌলিক ধাতু পড়েছি, মৌলিক ধাতুর প্রকারভেদগুলো জেনেছি, তারপরে জেনেছি সাধিত ধাতু। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা, এতটুকু পর্যন্ত আজকে
আমরা যা আলোচনা করেছি সেই জিনিসটা তোমরা অবশ্যই পারবে। এর সংজ্ঞাগুলো, উদাহরণগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে যে আমরা যে ধাতু সম্পর্কে জেনেছি, ধাতুর প্রকার ভেদগুলো, এগুলোর উদাহরণগুলো, এগুলো সবগুলো আমরা ভালোভাবে বাসায় মুখস্থ করব। এবং এর থেকে তোমাদের SW থাকবে হচ্ছে তোমরা অবশ্যই এখান থেকে 20টা MCQ লিখবে। 20টি অবজেক্টিভ লিখবে, ঠিক আছে? এতটুকু তোমাদের বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।